সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য মুক্তি সম্ভব বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 18 জনের মৃত্যু, দুদিনের মধ্যে ভ্যাকসিন আনার চুক্তি। গাফিলতির কারণেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ, জানিয়েছে সিআইডি। মনিটরিং নেই, সবজির বাজারে আগুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যয় ছাড়িয়ে যাবে সোয়া 1 লাখ কোটি টাকা। দেখছেন এটিএন নিউজ। রাত 8টার নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সংবাদ শিরোনাম। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদ। সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য মুক্তি সম্ভব, এজন্য অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গৃহহীনদের জন্য সচিবদের ব্যক্তিগত অর্থায়নে নির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এসব বলেন তিনি। দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। সরকারের এই উদ্যোগে যুক্ত হয়েছেন বিভিন্ন ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠান। এরই অংশ হিসেবে 80 জন সচিব তাদের ব্যক্তিগত অর্থায়নে গৃহহীনদের জন্য নির্মাণ করেছেন 160টি ঘর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে সেই সব ঘরের চাবি হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তীতে যারা ক্ষমতায় ছিল তারা শুধুই নিজেদের আখের গুছিয়েছে, তবে বর্তমান সরকার কাজ করছে মানুষের জীবনমান উন্নয়নে। যারা ক্ষমতা এসেছে বারবার তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল, কারণ ক্ষমতাটা তাদের জন্য ভোগের বস্তু ছিল। ক্ষমতা পেয়ে তাদের অর্থ সম্পদ বানাবে কিভাবে উপরে উঠবে সেই তালেই তারা ছিল। তাদের সাথে কিছু লোক তারা হাত মিলিয়ে চলেছিল, তারা সম্পদের মালিক হয়েছে। কিন্তু বাংলার যে আপামর জনসাধারণ তারা সেই অবহেলিত, শোষিত, বঞ্চিত ছিল। সরকারের পাশাপাশি প্রতিটি বিত্তবান যদি অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে দেশ থেকে দারিদ্র্য দূর করা সহজ হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শুধু নিজে ভালো থাকবো, নিজে সুন্দর থাকবো, নিজে আরাম আয়েশে থাকবো, আর আমার দেশের মানুষ, আমার এলাকার মানুষ তারা কষ্টে থাকবে, এটা তো মানবতা না, এটা তো হয় না। আপনি যে গ্রামে জন্মগ্রহণ করেছে সেই গ্রামে যে কটা মানুষকে পারেন সহযোগিতা করেন, সবাই মিলে সম্মিলিত কাজ করলে পরে তাহলে এদেশের দারিদ্র্য থাকবে না। কারণ বাংলাদেশের মানুষ অনেক সাহসী। 2021 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছিল, তবে করোনায় সবকিছু স্থবির হয়ে পড়ে। তারপরও সরকার উন্নয়ন অব্যাহত রেখেছে বলেও জানান তিনি। এই করোনা ভাইরাসের মধ্যে আমরা একবারে গ্রাম পর্যায়ে মানুষের কাছে যেন আর্থিক সহায়তা পৌঁছায়, আমরা সেই চেষ্টাও করে যাচ্ছি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 3 লাখেরও বেশি গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দিয়েছে সরকার। 2020-21 অর্থ বছরে আরও 60,000 গৃহহীন মানুষ ঘর পাবেন। যে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 18 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5,923 জনে। 113টি ল্যাবে পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1,320 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,07,684। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19 সংক্রান্ত সবশেষ এই পরিস্থিতি জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও 1,442 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত 24 ঘন্টায়। এই নিয়ে মোট সুস্থ হলেন 3,24,145 জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 23,36,262 জনের। করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ চলছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভ্যাকসিন আনার ব্যাপারে 2-4 দিনের মধ্যেই একটি চুক্তি হবে। দুপুরে মানিকগঞ্জ সদরে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাবার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণের সময় মন্ত্রী এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে করোনায় মৃত্যুর হার তুলনামূলকভাবে অনেক কম। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসছে শীতে দেশে করোনার প্রকোপ বাড়তে পারে, বিশ্বজুড়ে সংক্রমণ বাড়ছে, তাই সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। শীতের দিনে একটু বাড়ার সম্ভাবনা থাকে, বিশ্বজোড়া বেড়ে গেছে। যারা ভ্যাকসিন তৈরি করবে তাদের সাথে যোগাযোগে আসি এবং অল্প সময়ের মধ্যেই 2-4 দিনের মধ্যেই আমাদের একটা চুক্তি আমরা করে ফেলতে পারব। নারায়ণগঞ্জের ফতুল্লায় তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনা নিছক দুর্ঘটনা নয়, তিতাস, ডিপিডিসি ও মসজিদ কমিটির গাফিলতিও ছিল। দুপুরে নারায়ণগঞ্জের সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, আগামী 1 সপ্তাহের মধ্যে মামলাটির অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেসব সংস্থার অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে তাদের আইনের আওতায় আনা হবে। এর আগে তিতাসের 8 জন এবং ডিপিডিসির 2 জন গ্রেপ্তার হন। সবশেষ মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় শুক্রবার রাত 10টায় নগরীর তল্লা রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 2 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়েছে। করোনা আর বন্যার অজুহাতে আগে থেকেই দাম বেড়েছে অনেক সবজির। এখন সরবরাহে ঘাটতির কথা বলে কোনো কোনো পণ্যের দাম আকাশচুম্বী। বাজার মনিটরিংয়ের অভাবে সবজি বাজারে আগুন বলছেন ক্রেতারা। আর ব্যবসায়ীরা বলছেন, উৎপাদন বাড়লেই আগামী 15 দিন পর কমবে সব ধরনের সবজির দাম। শীত না এলেও বাজারে অনেক আগেই এসেছে শীতের সবজি। থরে থরে সাজানো ফুলকপি, বাঁধাকপি, শিম, লাউ আর টমেটো দেখে যে কেউ ভাবতে পারেন বাজারে সরবরাহের ঘাটতি নেই। কিন্তু ক্রেতা বিক্রেতার এমন তর্ক বিতর্কেই বোঝা যায় সবজির বাজারের বর্তমান অবস্থা। আমরা কিনে আনি বেশি না, আমরা তো মাটির উপর থাকি না, আমরা তো আসমানে থাকি। আমরা কি আমাদের এটাই তো ইচ্ছা মতন দাম আর কি, যার যেমন খুশি। মরিচের ঝাল যেন কমছেই না। এখনো কেজি প্রতি মরিচ বিক্রি হচ্ছে 250 থেকে 260 টাকায়। 30 থেকে 50 টাকার নিচে মিলছে না প্রকার ভেদে শাকের আটি। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস 70 থেকে 80 টাকায়। টমেটো মানের তারতম্যে প্রতি কেজি কিনতে ক্রেতাদের গুনতে হবে ন্যূনতম 110 থেকে 120 টাকা। সরকারিভাবে আলুর কেজি 35 টাকা নির্ধারণ করা হলেও বিভিন্ন বাজারে তা বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজিতে। উনি বলল 37 টাকা আলু, তবে 30 টাকা আমি স্লিপে দিব। আমরা আনিতে লস দেওয়ার কোনো মানি নাই এরকম। রাজধানীর প্রায় প্রতিটি বাজারেই সবজির দামের একই অবস্থা। ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। খাওয়ার মতো না আর কি, বাধ্য হয়ে আর কি। যেই জায়গায় মনে করেন যে হয়তো আধা কেজি, সেই জায়গার মধ্যে 250 গ্রাম 200 গ্রাম এরকম নিতে হয়। লাস্ট উইকের চেয়ে আজকের দাম প্রতি কেজিতে 10, 15, 20 টাকা বেশি। তবে দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা বলছেন, পরপর 4 দফায় বন্যায় শাকসবজির ক্ষেত নষ্ট হয়েছে। ফলে স্থানীয়ভাবে উৎপাদন কমে যাওয়ায় বাজারে সরবরাহ কম। যেই ভাগে আগে মাল আইতো 4 ভাগের অর্ধেক মাল আসে না। 50 বছরের হয় না। আমরা তো মনে করি দাম বাড়ছে, আবার আমদানি হয়েছে কমে গেছে। ব্যবসায়ীরা বলছেন, পুরোপুরি শীত আসতে আসতে বাজারে বাড়বে সরবরাহ, কমবে সব ধরনের শাকসবজির দাম। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 থেকে 12 টাকা বেশি দরে আলু বিক্রি করায় 7 পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠানকে 4,30,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেট আলুর আড়তে নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু অভিযান চালান। এ সময় দেখা যায় পাইকাররা নির্ধারিত দামের চাইতে বেশি দামে আলু বিক্রি করছেন। খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। পর্যায়ক্রমে বাকি আড়তগুলোতেও অভিযান চলবে বলে জানান ম্যাজিস্ট্রেট। তবে অভিযুক্ত আলু ব্যবসায়ীদের দাবি, মাঠ পর্যায়ে গুদাম থেকে কম দামে কিনতে পারলে তারা কম দামেই বিক্রি করতে পারতেন, কিন্তু এখন গুদাম থেকে ঢাকা আনা পর্যন্ত তাদের প্রতি কেজিতে 35 থেকে 40 টাকা খরচ পড়ছে। সরকার যে রেটটা বেঁধে দিয়েছে পাইকারি দাম অর্থাৎ 30 টাকা, তার থেকে কিন্তু প্রায় আমি 10 থেকে 15 টাকা বেশি দামে কিন্তু প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। এবং একাধিক ভোক্তা কিন্তু এখানে আমাদের কাছে এসে বলেছেন যে তারা কিন্তু আলু কিনতে চাইলেও আলু আছে, কিন্তু তারা কিন্তু বিক্রি করছে না। অর্থাৎ তারা একটা কৃত্রিম সংকট সৃষ্টি করে কিন্তু এই দামটা বাড়ানোর চেষ্টা করছে। এবারে মার্কিন নির্বাচনের খবর।
মার্কিন নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। এরই মধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়ে গেছে। বাকি ভোটারদের দৃষ্টি কাড়তে শেষ মুহূর্তে মধ্য পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোর দিকে বিশেষ নজর দিচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। নির্বাচনে জয় পরাজয়ের ক্ষেত্রেও এই অঞ্চলের ভোটাররা বিশেষ ভূমিকা রাখতে পারেন। নির্বাচনের শেষ পর্যায়ে আইওয়া, মিনেসোটা ও উইসকনসিন রাজ্যে প্রচার চালিয়েছেন জো বাইডেন। মিনেসোটায় 22 মিনিটের ভাষণে করোনা মোকাবেলায় ট্রাম্পের ব্যর্থতা তুলে ধরেন তিনি। বলেন, ট্রাম্পের দায়িত্বজ্ঞানহীন আচরণ এবং বিশেষজ্ঞদের অবজ্ঞার কারণেই যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার বেশি। জো বাইডেনের ভাষণের সময় ট্রাম্পের কিছু সমর্থক সেখানে জড়ো হয়ে তাকে বাধা দেন। এ সময় বাইডেন বলেন, এইসব মানুষ খুব বেশি ভদ্র না, তারাও প্রেসিডেন্ট ট্রাম্পের মতোই। কয়েকদিন ধরেই ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে বিবেচিত মিশিগান, উইসকনসিন ও পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে প্রচার চালাচ্ছেন ট্রাম্প। মার্কিনীদের সুরক্ষা নিশ্চিত করতে নিজেকে যোগ্য প্রার্থী দাবি করেন তিনি। People that don't want to talk about it, they just go out and vote for Trump. I never knew, should I be complimented by that? We don't want to talk about it. Leave us alone. We're voting for Trump, right? এবারের নির্বাচনে 24 কোটি নিবন্ধিত ভোটার, 8 কোটির বেশি ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়ে দিয়েছেন। 2020 নির্বাচনে সুইং স্টেট হিসেবে বিবেচনা করা হচ্ছে 8 রাজ্যকে। ইলেকট্রাল ভোটের সমীকরণে মূল ব্যবধান গড়ে দেবে ওহাইও, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, পেনসিলভানিয়া, উইসকনসিন, অ্যারিজোনা ও আইওয়া। স্বাভাবিকভাবেই এই 8 রাজ্যের 125 ইলেকট্রাল ভোটের দিকে বাড়তি নজর দুই প্রার্থীর। বাকি 42 রাজ্যে যে কোনো একজন প্রার্থী স্পষ্ট ব্যবধানে এগিয়ে গেলেও হোয়াইট হাউসে প্রবেশের টিকিট পেতে প্রার্থীদের নির্ভর করতে হবে এই দোদুল্যমান বা সুইং স্টেটগুলোর উপর। করোনার কারণে মার্কিন অর্থনীতিতে ধস নেমেছে। নির্বাচনের আলোচনায় এটি এখন আলোচিত ইস্যু। তবে ভোটারদের রায়ে শেষ হাসি কে হাসবেন তা এখনই বলা শক্ত। এজন্য অপেক্ষা করতে হবে 3 নভেম্বরের ভোটের দিন ও পরবর্তী কয়েকদিন ফল গণনা পর্যন্ত। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ। সংখ্যাগরিষ্ঠ ভোটারের রায় পেলে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যায় না মার্কিন যুক্তরাষ্ট্রে। ইলেকটোরাল কলেজ ভিত্তিক নির্বাচনী ব্যবস্থার কারণে তাই বাইডেনকে হারিয়ে ট্রাম্পের আবারও বিজয়ী হওয়ার সম্ভাবনা একেবারে কম নয়। কিভাবে কাজ করে এই ইলেকটোরাল কলেজ ভোটিং সিস্টেম জানাচ্ছেন মফিদুল তবু। 3 নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। বেশিরভাগ জনমত জরিপে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন এগিয়ে থাকলেও নিশ্চিত করে বলার উপায় নেই কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা। মাত্র 538 জন ব্যক্তির বিবেচনায় নির্ধারিত হয় প্রেসিডেন্সি। আর এই পদ্ধতি পরিচিত ইলেকটোরাল কলেজ সিস্টেম হিসেবে। 1964 সালে ইলেকটোরাল কলেজের মোট সদস্য সংখ্যা 538 জন নির্ধারিত হয়। এরা মূলত জনসংখ্যা ভিত্তিক 538টি ইলেকটোরাল ডিস্ট্রিক্টের নির্বাচিত প্রতিনিধি। যুক্তরাষ্ট্রে 10 বছর পর পর আদমশুমারি হয়। অভ্যন্তরীণ অভিবাসনের ফলে কোনো রাজ্যের জনসংখ্যার উল্লেখযোগ্য পরিবর্তন হলে সেখানকার ইলেকটোরেটের সংখ্যাও কমে বাড়ে। 3 নভেম্বর মার্কিন জনগণ ভোট দিয়ে আসলে এই 538 জনকেই নির্বাচিত করবেন। তবে এই পদ্ধতিটাও যথেষ্ট গোলমেলে। ধরা যাক ফ্লোরিডা রাজ্যের কথা। এখানকার ইলেকটোরাল কলেজ ভোট 29টি। ধরে নিন ভোটের ফলাফলে 14টি জিতলেন ডেমোক্র্যাট আর 15টিতে রিপাবলিকান প্রার্থী। কিন্তু মার্কিন নির্বাচনী আইন অনুযায়ী মাত্র একটি বেশি জিতলেও পুরো 29টি ইলেকটোরেট ভোটই চলে যাবে রিপাবলিকান ট্রাম্পের পক্ষে। আর এভাবেই 2016 সালে হিলারি ক্লিন্টন ট্রাম্পের চেয়ে প্রায় 30 লাখ ভোট বেশি পেয়েও কম সংখ্যক ইলেকটোরাল জেতায় প্রেসিডেন্ট হতে পারেননি। আবার এই 538 জন ইলেকটররা দলীয় প্রার্থীকেই ভোট দিতে বাধ্য নন। অর্থাৎ এই 538 জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ইলেক্টর যার পক্ষে ভোট দেবেন তিনিই হয়ে যাবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইলেক্টর মনোনয়নের ক্ষেত্রে দলের প্রতি নিরঙ্কুশ আনুগত্যের বিষয়টি বিবেচনায় রাখা হয় বলে যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের ইতিহাসে ব্যতিক্রম নজির এখন পর্যন্ত নেই। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। করোনার মধ্যে হলেও নিজেদের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল নির্বাচন হতে যাচ্ছে এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ক্ষমতার এই লড়াইয়ে খরচ হবে অন্তত 1.25 লাখ কোটি টাকা, এমনটাই মনে করা হচ্ছে। করোনা বিশ্বজুড়ে প্রাণহানির পাশাপাশি ভঙ্গুর করে তুলেছে অর্থনীতি। নিজেদের শিল্প কিংবা বাজার ব্যবস্থা টিকিয়ে রাখতে দেশে দেশে চলছে প্রণোদনা প্যাকেজ। আর এখন
সব দেশের ক্ষমতাসীন ও শিল্প উদ্যোক্তারা শঙ্কায় সদ্য শুরু হওয়া করোনার দ্বিতীয় ঢেউ সামাল দেওয়ার চিন্তায়। The virus, they're working hard. Looks like by April it miraculously goes away. I hope that's true. করোনায় মৃত্যুর মিছিল সবচেয়ে বড় মার্কিনীদের। 2.25 লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে দেশটিতে। এমন সময়ে মার্কিন নির্বাচন, আর তাতেও খরচের রেকর্ড গড়তে যাচ্ছে দেশটি। মার্কিন গবেষণা সংস্থা সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্সের হিসাবে হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ পাওয়ার এবারের লড়াইয়ে ব্যয় গিয়ে পৌঁছাবে $1,400 কোটি। টাকার অঙ্কে যা 1,16,500 কোটি টাকার বেশি, যা গত নির্বাচনের দ্বিগুণ। রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের মধ্যকার যে লড়াই, তাতেই খরচ হবে প্রায় $660 কোটি। বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডভার্টাইজিং অ্যানালিটিক্সের হিসাবে এবছর কেবল প্রেসিডেন্ট নির্বাচনে টেলিভিশনের বিজ্ঞাপনই ব্যয় হবে $180 কোটি। অথচ 2016তেও প্রেসিডেন্টের নির্বাচনের প্রচারেই ব্যয় হয়েছিল $240 কোটি। সবচেয়ে বেশি অর্থ খরচ হচ্ছে নর্থ ক্যারোলিনায়। এই অঙ্গরাজ্যটির 2 প্রার্থী সিনেট সদস্য রিপাবলিকান থম টিলিস এবং ডেমোক্রেটিক প্রার্থী কাল কানিংহাম ইতিমধ্যেই $27 কোটি 20 লাখ খরচ করে ফেলেছেন। অবশ্য এই ব্যয় বাড়ার নেপথ্যে বড় ভূমিকা রয়েছে দাতাদের। অনলাইন ও ছোট ছোট দাতাদের সংখ্যা বাড়তে থাকা প্রচার শিবিরের তহবিল বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। একই সময়ে লাখ লাখ কোটি ডলারের মালিকেরা উদারভাবে অর্থ দিয়েছেন প্রচারণা শিবিরগুলোতে, যাদের আবার বেশিরভাগের পছন্দের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। Mr. Trump, your next appointment is here. Great. Come on in. Have a seat. সেন্টার ফর রেসপন্সিভ পলিটিক্সের দাবি, ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের তহবিল সংগ্রহে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছোট ছোট দাতারা। এই বছরে তার নির্বাচনী প্রচারের 22% এসেছে তাদের কাছ থেকে। All those who've been knocked down, counted out, left behind, this is your campaign. The Choice 2020. Trump versus Biden. সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেট স্টিল বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। কিশোরগঞ্জে ট্রিপল মার্ডারের কথা স্বীকার করল আপন ছোট ভাই। সবজি ও মশলা সংরক্ষণে তৈরি হচ্ছে 25টি হিমাগার। সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য মুক্তি সম্ভব, বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 18 জনের মৃত্যু, দুদিনের মধ্যেই ভ্যাকসিন আনার চুক্তি। গাফিলতির কারণেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ, জানিয়েছে সিআইডি। মনিটরিং নেই, সবজির বাজারে আগুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যয় ছাড়িয়ে যাবে $1 লাখ কোটি টাকা। নিউজ আওয়ারে আবারও আমন্ত্রণ জানাচ্ছি, শিরোনাম শুনছিলেন। বিএনপির রাজনীতি এখন ফেসবুক স্ট্যাটাস ও গণমাধ্যমে সীমাবদ্ধ। রাজপথের রাজনীতিতে তাদের খুঁজে পাওয়া যায় না, এই মন্তব্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের। সকালে নোয়াখালীর চৌমুহনীতে নবনির্মিত পৌর পার্ক ও টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। ফেসবুকের স্ট্যাটাস আর গণমাধ্যম ছাড়া রাজপথে আপনাদের রাজনীতি তো এখন হাজার পাওয়ারের বাতি জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। পরপর 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়নের কলঙ্ক তিলক পরানো বিএনপির অপরাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। শেখ হাসিনার অর্জনের কথা শুনলে হাওয়া ভবন তত্ত্বের কুশীলবদের গাত্রদাহ তো হবেই।
পুলিশ যাতে সাধারণ মানুষের কাছে ভীতিকর না হয়ে আস্থাভাজন হতে পারে সে লক্ষ্যে কমিউনিটি পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। দুপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে রাজারবাগে আয়োজিত অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা ও মতিঝিল বিভাগ। ডিএমপি কমিশনার বলেন, পুলিশের যেসব সদস্য দুষ্কর্ম করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। পুলিশের মতো মানুষের দ্বারে দ্বারে আর কেউ ঘুরে না জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সবাই মিলে চেষ্টা করলে শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। পুলিশের সহায়তায় সাধারণ মানুষকে পাশে থাকার অনুরোধ জানান তিনি। আমাদের কিছু কিছু সদস্য দুষ্কর্ম করছে, আমার জিজ্ঞাসা হলো দুষ্কর্ম করে কেউ কি রক্ষা পাচ্ছে? আইনের আওতায় আমরা তাদের আনছি কিনা? পুলিশের সমস্ত ভালো কাজে আমরা আপনাদের পাশে চাই এবং পুলিশের খারাপ কাজে সবার আগে প্রতিবাদী কণ্ঠটা আপনারই হোক। আপনি এটা প্রতিবাদ করেন, কারণ আপনি এলাকার কমিউনিটি পুলিশের সদস্য, আপনি মানুষের জন্য কাজ করেন। কিশোরগঞ্জের কটিয়াদীতে আসাদ তার স্ত্রী ও শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে আসাদের ছোট ভাই দিন ইসলাম। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সে। গ্রেপ্তার অন্য ৩ আসামিকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। বিকেলে কিশোরগঞ্জের ৫ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল নূরের খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দি দেয় দিন ইসলাম। গ্রেপ্তার অন্য ৩ আসামি নিহত আসাদের মা জুমেলা, বোন নাজমা ও ভাগ্নে আলামিনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত আগামীকাল শুনানির দিন ধার্য করেছেন। এদিকে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মাশরুকুর রহমান খালেদ সাংবাদিকদের জানান, দিন ইসলাম স্বীকার করেছে বুধবার রাতে প্রথমে সে তার ভাবিকে ও পরে ভাতিজা লিওনকে হত্যা করে। আসাদ বাজার থেকে ফেরা মাত্র শাবল দিয়ে তাকেও হত্যা করে দিন মোহাম্মদ। পারিবারিক জমিজমা সংক্রান্ত কারণে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। ৩৫তম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হল পদ্মা সেতুর ৫,২৫০ মিটার। এই নিয়ে এ মাসে মোট ৪টি স্প্যান বসানোর কাজ শেষ হলো। আজ বেলা ২টোর দিকে মাওয়া প্রান্তের ৮ ও ৯ নম্বর পিলারের ওপর বসানো হয় 2B স্প্যানটি। এর আগে সকাল ৯টার দিকে মাওয়া কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিয়ান-ই ভাসমান ক্রেনের সাহায্যে ১৫০ মিটার দৈর্ঘ্যের ৩,১৪০ টন ওজনের স্প্যানটিকে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিলারের কাছে। স্প্যানটি গতকাল বসানোর কথা থাকলেও নাব্য সংকটের কারণে তা সম্ভব হয়নি। পদ্মা সেতুতে আরও ৬টি স্প্যান বসানো বাকি রয়েছে। অনুষ্ঠিত হল সেরা রন্ধনশিল্পী ২০১৯ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। রাজধানীর ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ১৫তম এই আসরের যৌথ আয়োজক এটিএন বাংলা এবং ভ্রমণ বিষয়ক পত্রিকা দ্য বাংলাদেশ মনিটর। টাইটেল স্পন্সর হিসেবে ছিল মিজান ফর্টিফাইড পাম অয়েল। দেশের বিভিন্ন বিভাগ থেকে মোট ২৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। চ্যাম্পিয়নের পুরস্কার পান নগদ ৩ লাখ টাকা, ট্রফি ও ঢাকা দুবাই ঢাকা এয়ার টিকিট। আর রানার আপ জিতে নেন নগদ ১ লাখ টাকা সহ এয়ার টিকিট। এছাড়াও পুষ্টিগুণের উপর বিচার করে দেওয়া হয় বিশেষ পুরস্কার সিদ্দিকা কবির ট্রফি। আগামী ১৩ নভেম্বর রাত ৮টায় এটিএন বাংলায় সম্প্রচার হবে অনুষ্ঠানটি। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সুফলা। সিলেট বিভাগের খাসিয়া জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস পান চাষ। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের পাহাড়ি এলাকায় বন পাহাড়ে খাসিয়া আদিবাসী জনগোষ্ঠীর বসবাস। মৌলভীবাজারের ৬টি উপজেলায় বিভিন্ন পাহাড়ি এলাকায় ছোট বড় মিলিয়ে প্রায় ১০০টির বেশি খাসিয়া পুঞ্জি রয়েছে। পুঞ্জিগুলোতে নতুন পান উত্তোলন চলছে। পান গুছানো ও বিপণনের ব্যস্ত সময় পার করছেন খাসিয়া নারী শ্রমিক ও পান চাষিরা। ১২টি পান পাতায় ১ গুছি আর ১২টি গুছিতে ১ কান্তা এবং ১২ কান্তায় ১ কুড়ি। ১ কুড়ি গুছি করলে পারিশ্রমিক বাবদ ৩৫ থেকে ৪০ টাকা পেয়ে থাকেন তারা। বর্ষাকালে বৃষ্টিপাতের জন্য পানের উৎপাদন বেশি হওয়ায় দামও কম হয়ে থাকে, কুড়ি প্রতি ৪০০ থেকে ৫৫০ টাকা। আর শুকনো মৌসুমে পানের উৎপাদন কম হওয়ায় কুড়ি প্রতি ২,৫০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
এবার দেশে সরকারিভাবে তৈরি হচ্ছে 25টি সবজি হিমাগার। এখানে সংরক্ষণ করা হবে পেঁয়াজ সহ পচনশীল সব সবজি ও মশলা। নষ্টের হাত থেকে বেঁচে যাবে কোটি টাকার সবজি। লাভবান হবে কৃষক ও ভোক্তা। গোলাম কাদির রবুর রিপোর্ট। সবজি উৎপাদনের এক নীরব বিপ্লব বাংলাদেশে। এক কোটি 60 লাখেরও বেশি কৃষক বছরে সবজি উৎপাদন করছেন 2 কোটি টনের কাছাকাছি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে এই নীরব বিপ্লব বাংলাদেশকে নিয়ে গেছে সবজি উৎপাদনে বিশ্বের 3য় অবস্থানে, চীন আর ভারতের পরেই। স্বাধীনতার পর থেকে সবজি উৎপাদন বেড়েছে 5 গুণেরও বেশি। গবেষণা বলছে জমি থেকে সবজি সংগ্রহের পর তা ভোক্তা পর্যায়ে যেতে নানা হাত বদলে নষ্ট হচ্ছে 30%। বছরে সবজি আর ফল নষ্ট হচ্ছে 31 লাখ টন, যার বাজার মূল্য 16,000 কোটি টাকারও বেশি। কৃষি অর্থনীতিবিদরা বলছেন সবজি সংরক্ষণাগার না থাকার কারণে কৃষকেরা সবজির দামও পাচ্ছেন না। সবজি যখন উত্তোলন করা হয় অর্থাৎ হারভেস্ট পিরিয়ডে সবজির দাম খুবই কম থাকে। তো সবজিটা যদি তখন সংরক্ষণ করে রাখা যায় তাহলে যখন সবজির দামটা কিছুটা বৃদ্ধি পাবে তখন তারা সবজি বাজারে ছেড়ে উপযুক্ত দাম, উপযুক্ত মূল্য তারা পাবে। এখন পর্যন্ত দেশে কেবলমাত্র আলু সংরক্ষণের হিমাগার রয়েছে, বাকি অন্যান্য সবজি সংরক্ষণের কোনো হিমাগার নেই। এসব বিবেচনায় সরকার এখন উদ্যোগ নিচ্ছে সবজি হিমাগার করার। সবজি বেশি হয় এমন জায়গাগুলোতেই নির্মাণ করা হবে এসব হিমাগার। বিশেষায়িত হিমাগার যেখানে আপনার সব ধরনের সবজি ওখানে রাখতে পারে, সব ধরনের ফল যাতে রাখতে পারে। যেই জেলায় সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদন হয় সেটা 500 টন হবে, যেটা একটা মিডিয়াম সেখানে 300 টন করব, যেখানে সবচেয়ে কম সেখানে আমরা 100 টন করব। এই হিমাগারগুলোতে কৃষকরা কিন্তু তারা ভরা মৌসুমে তাদের পণ্যটা ওখানে রাখবে। 2-3 মাস পরে যখন সে দামটা যখন একটু বাড়বে তখন সে ওখান থেকে নিয়ে সে বাইরের বাজার বিক্রি করবে। কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে দেশে সবজি এবং ফল হিমাগার আছে 4টি। তার মধ্যে চালু একটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বেসরকারিভাবেও দেশে বেশ কয়েকটি সবজি এবং ফল হিমাগার হলেও এখন পর্যন্ত চালু হয়নি একটিও। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা। এবারে বাজেটের বিরতি নিচ্ছি, এরপর আরও থাকছে। জেমস বন্ড খ্যাত অভিনেতা স্যার শন কনারি আর নেই। নিউজ আওয়ারে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি। চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর থেকে বাড়িয়ে দ্রুত 35 বছর না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। বিকেলে শাহবাগে বিক্ষোভ কর্মসূচি থেকে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় বিভিন্ন দেশের চাকরিতে প্রবেশের বয়সসীমার তুলনা করে বক্তারা বলেন, দেশে চাকরি প্রার্থীর সংখ্যা বাড়ছে, সেক্ষেত্রে লেখাপড়া শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশে শিক্ষার্থীদের বেগ পেতে হচ্ছে। অবসরের সময়সীমাও বাড়ানোয় পদ ফাঁকা হচ্ছে না, মেধা থাকার পরও তাই অনেকেই চাকরি পাচ্ছে না। বয়সসীমা বৃদ্ধি তাই সময়ের দাবি। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনরতরা। দেশের বাইরের খবর। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্স প্রবাহের ক্ষেত্রে চলতি বছর বিশ্বে 8ম অবস্থানে থাকবে বাংলাদেশ। আর এ সময় বাংলাদেশের রেমিটেন্স আসবে $20 বিলিয়ন। শুক্রবার ওয়াশিংটন সদর দপ্তর থেকে কোভিড-19 ক্রাইসিস থ্রু মাইগ্রেশন লেন্স শীর্ষক বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী এই বছর করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ার দুটি দেশের রেমিটেন্স বাড়বে, যার মধ্যে বাংলাদেশের বাড়বে 8%। মূলত ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক থেকে প্রাতিষ্ঠানিক চ্যানেলের রেমিটেন্স বৃদ্ধি পাওয়ায় কোভিডের মধ্যেও এই বৃদ্ধি ঘটবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরিমাণের দিক থেকে শীর্ষ 10 দেশের মধ্যে প্রথম রয়েছে ভারত, দ্বিতীয় স্থানে চীন আর তৃতীয় মেক্সিকো। এছাড়া মোট দেশজ উৎপাদন জিডিপির অনুপাতে বাংলাদেশ রেমিটেন্স আহরণের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চতুর্থ, যা জিডিপির 6.2%। এক্ষেত্রে প্রথমে রয়েছে নেপাল, দ্বিতীয়তে পাকিস্তান এবং তৃতীয় স্থানে শ্রীলঙ্কা। জেমস বন্ড খ্যাত অভিনেতা স্যার শন কনারি আর নেই। জেমস বন্ডের চরিত্রে অভিনয় করা প্রথম অভিনেতা তিনি। তার বয়স হয়েছিল 90 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন স্কটিশ এই অভিনেতা। বাহামা দ্বীপপুঞ্জে ছিলেন তিনি, সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে তার শেষ বিদায়টা জেমস বন্ড চিত নয়, বরং একেবারে নিঃশব্দে ঘুমের মধ্যেই বিদায় নিলেন ফ্যানদের এককালের প্রিয় বন্ড। জেমস বন্ড সিরিজের মোট 7টি সিনেমায় অভিনয় করেছেন কনারি। এতেই প্রধানত খ্যাতি লাভ করেন তিনি। ব্রিটিশ সাংবাদিক এবং ঔপন্যাসিক ইয়ান ফ্লেমিং এর গড়া চরিত্র জেমস বন্ডের ভূমিকায় সবচেয়ে প্রথম দেখা গিয়েছিল শন কনারিকে। ডক্টর নো, ইউ অনলি লিভ টুয়াইস, ডায়মন্ডস আর ফরএভার, নেভার সে নেভার এগেইন, একের পর এক ফিল্মে বন্ডকে জীবন্ত করে তুলেছিলেন স্যার শন। রূপালী পর্দার বন্ডের চরিত্রে একসময় তার ক্যারিয়ারে তুমুল সাফল্য এনে দিয়েছিল। 1962 থেকে 83 পর্যন্ত একের পর এক বন্ড চরিত্রে দেখা গেছে শন কনারিকে। Clement Sports News. নভেম্বরে বঙ্গবন্ধু টি-20 শুরু হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছেন বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। এদিকে মাশরাফির চাওয়াতে এই টুর্নামেন্টে আইকন হিসেবে তাকে রাখা হচ্ছে না বলেও জানান তিনি। মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন এই পরিচালক। যেহেতু আমরা টেন্ডার করছি সামনে ইন্টারন্যাশনাল ব্রডকাস্টারদের জন্য, তো সেই জন্য হয়তো কিছু সময় হতে পারে, হয়তো 15 নভেম্বরের থেকে আরও 7 থেকে 10 দিনের মতো পিছাতেও পারে। বাট আমরা এখনও 15 তারিখ পর্যন্ত ধরে রেখেছি, 15 তারিখে শুরু করা হয়। কালকে আমাদের ক্লোজিংটা হোক, স্পন্সরদের অবস্থানটা আমরা বুঝে নিই, তারপর আমি 2-1 দিনের মধ্যে আমরা বলবো ড্রাফটটা কবে হবে। কারণ ড্রাফটার জন্য আমাদের যেহেতু খুব একটা সমস্যা হবে না, এই জন্য যে মোস্ট অফ দ্য ডোমেস্টিক প্লেয়ার্সরাই এখানে পার্টিসিপেট করবে, কারণ খুব একটা তাদের গুছিয়ে নেওয়ার টাইম মনে হয় না খুব একটা লাগবে। এটা তো ভেরি ইম্পর্টেন্ট, কারণ কার ইঞ্জুরি আছে কী আছে সেটা তো অনেকে যারা টিমটা স্পন্সর করবে তারা চাইবে তাদের ফুল টিমটা ফিট থাকুক, সেই জন্য এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফিটনেসটা। শেষ করার আগে এক নজরে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সম্মিলিত প্রচেষ্টায় দারিদ্র্য মুক্তি সম্ভব বললেন প্রধানমন্ত্রী। করোনায় আরও 18 জনের মৃত্যু, 2-4 দিনের মধ্যে ভ্যাকসিন আনার চুক্তি। গাফিলতির কারণেই নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ, জানিয়েছে সিআইডি। মনিটরিং নেই, সবজির বাজারে আগুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যয় ছাড়িয়ে যাবে 1.25 লাখ কোটি টাকা। কিশোরগঞ্জে ট্রিপল মার্ডারের কথা স্বীকার করল আপন ছোট ভাই। সবজি ও মশলা সংরক্ষণে তৈরি হচ্ছে 25টি হিমাগার। এবং জেমস বন্ড খ্যাত অভিনেতা স্যার শন কনারি আর নেই। এই ছিল নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটিএন নিউজের ব্রেকিং নিউজ আপনার মোবাইল ফোনে পেতে টাইপ করুন *AN এবং পাঠিয়ে দিন 595 নম্বরে। ধন্যবাদ।